নমস্কার, ক্রিকেট এরিনায় আপনাকে স্বাগত। একজন ক্যাপ্টেন পদত্যাগ করেন, দল ডুবতে থাকে, তারপর সেই একই ক্যাপ্টেনকে আবার ডাকা হয়। এটা কি দুর্বলতার স্বীকারোক্তি নাকি সাহসী সিদ্ধান্ত? বাবর আজম, পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় নাম, সবচেয়ে বড় বিতর্ক। এই মানুষটা একবার অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন চাপের মুখে, আর এখন সেই চাপটাই তাকে ফিরিয়ে এনেছে। আগামী 7 মিনিটে আমরা বুঝব বাবরের প্রত্যাবর্তন কি আসলে পাকিস্তান ক্রিকেটের জন্য সুসংবাদ নাকি একই ভুলের পুনরাবৃত্তি। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এইবার কি কিছু আলাদা হবে? চলুন শুরু করি। প্রথমে বুঝুন বাবর কেন ছেড়েছিলেন। 2023 সালের শেষ দিকের কথা মনে আছে? পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়, ঘরের মাঠে, নিজেদের সামর্থ্যের থেকে অনেক নিচে পারফরম্যান্স। আর বাবর রান করছেন ঠিকই, কিন্তু দলকে এগিয়ে নিতে পারছেন না। এই মুহূর্তে পাকিস্তানের মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাই এক হয়ে গেল, বাবর হটাও। চাপটা এতটাই তীব্র ছিল যে তিনি নিজেই সরে দাঁড়ালেন, 3টি ফরম্যাট থেকেই অধিনায়কত্ব ছাড়লেন। এখানে একটু থামুন, এটা কিন্তু সহজ ছিল না। বাবর আজম স্বেচ্ছায় সরেননি ঠিকই, কিন্তু জোর করেও তাড়ানো হয়নি। পরিস্থিতিটা ছিল এমন যে থাকা আর না থাকা প্রায় সমান কঠিন। এরপর যা হলো, পাকিস্তানের ক্যাপ্টেন্সি অ্যাডভেঞ্চার। বাবরের পরে কে এলেন? শাহিন আফ্রিদি, তারপর মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ড যেন ক্যাপ্টেন বদলাচ্ছিল সিজনের ফ্যাশনের মতো। এখানে মজার ব্যাপার হলো, বাবর যাওয়ার পরেও পাকিস্তানের ফলাফল খুব একটা বদলায়নি, বরং কিছু ক্ষেত্রে আরও খারাপ হয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম, আপনার অফিসে একজন ম্যানেজার আছেন, তাকে সবাই দোষ দিচ্ছে, তাকে সরিয়ে নতুন ম্যানেজার আনলেন, কিন্তু দেখা গেল সমস্যা ম্যানেজারের ছিলই না, সমস্যা ছিল পুরো সিস্টেমে। পাকিস্তান ক্রিকেটেও সেটাই হলো। বাবরের ব্যাটিং এই সময় কি হয়েছিল? এখন একটু অবাক করা তথ্য দিই। বাবর অধিনায়কত্ব ছাড়ার পর ব্যাটসম্যান হিসেবে কিন্তু মোটেও খারাপ ছিলেন না। টেস্টে সেঞ্চুরি করছিলেন, টি20তে রান আসছিল। কিন্তু এখানেই মজার বিষয়, পাকিস্তানের দর্শকরা বলছিলেন বাবর রান করছেন ঠিকই, কিন্তু দলের কি হচ্ছে? আর সমালোচকরা বলছিলেন ক্যাপ্টেন্সি ছাড়ার পর ওর মধ্যে দায়িত্ববোধটা কমে গেছে। এই দুটো মত একসাথে সত্য হতে পারে না, কিন্তু পাকিস্তান ক্রিকেটের যুক্তি সবসময় কাজ করে না। আসল কথা হলো, বাবর ছাড়া পাকিস্তান ব্যাটিং লাইনআপে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছিল। মাঠে কেউ সিদ্ধান্ত নিচ্ছিল না, সবাই অপেক্ষা করছিল অন্যজনের জন্য। ফিরে আসার গল্প, পর্দার পেছনে কি হয়েছিল? বাবরের প্রত্যাবর্তন একদিনে হয়নি, এটা ছিল একটা ধীর প্রক্রিয়া। পিসিবি বুঝতে পারছিল নতুন মুখগুলো অভিজ্ঞতার অভাবে ভুগছে। শাহিন আফ্রিদি দারুণ বোলার, কিন্তু ক্যাপ্টেন হিসেবে চাপ নেওয়াটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। রিজওয়ান নেতৃত্ব দিতে চাইছিলেন, কিন্তু পুরো দলকে একসাথে টেনে রাখতে হিমশিম খাচ্ছিলেন। আর ঠিক তখনই পাকিস্তান ক্রিকেট বোর্ড ফিরে তাকালো সেই পরিচিত মুখটার দিকে, বাবর আজম। এখানে একটু চিন্তা করুন, পিসিবি কিন্তু ক্ষমা চেয়ে ফিরিয়ে আনেনি। কর্পোরেট জগতে যেটা হয়, চুপচাপ আলোচনা, অনৌপচারিক প্রস্তাব, তারপর একটা সরকারি ঘোষণা। ঠিক সেটাই হলো। বাবর কি রাজি হওয়া উচিত ছিল? এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন ক্রিকেটারের দৃষ্টিকোণ থেকে দেখলে ফিরে আসাটা ঝুঁকির। আগের ব্যর্থতার দায় এখনও তার কাঁধে, মিডিয়া যে কোনো মুহূর্তে আবার ঘুরে যেতে পারে। কিন্তু ক্যাপ্টেনের দৃষ্টিকোণ থেকে অনেক বড় ক্যাপ্টেনই এভাবে ফিরে এসেছেন। স্টিভ ওয়া, MS ধোনি, এই নামগুলো সমালোচনা সামলে নিজেদের প্রমাণ করেছেন। তবে এখানে পার্থক্যটা কোথায়? ওয়া বা ধোনির দল তাদের সিস্টেমে বিশ্বাস করত। পাকিস্তান ক্রিকেট সিস্টেম এখনও সেই বিশ্বাসের জায়গায় পৌঁছয়নি। এটা শুনতে কঠোর মনে হচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা। এইবার কি আলাদা, সত্যিই কিছু পরিবর্তন হয়েছে? এখন আসল প্রশ্নে আসি। বাবর ফিরে এসেছেন, কিন্তু পরিবর্তন কোথায়? প্রথম পরিবর্তন হলো বাবর নিজে। তিনি জানেন এবার চাপটা আরও বেশি। আগের মতো শুধু ব্যাটিং করলেই হবে না, নেতৃত্ব দিতে হবে, কণ্ঠস্বর তুলতে হবে। দ্বিতীয় পরিবর্তন হল দলের মনোভাব। শাহিন, রিজওয়ান, নাসিম, এই তারকারা এখন বুঝতে পারছেন যে একটা স্থিতিশীল নেতৃত্ব দরকার, ব্যক্তিগত অহং বাদ দিয়ে একজনের পেছনে দাঁড়ানো। তৃতীয় পরিবর্তন, এবং এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাকিস্তানের দর্শক এবং মিডিয়া। বাবরের অনুপস্থিতিতে তারা বুঝেছেন যে বিকল্পটা সহজ নয়। তবে সাবধান, এই মধুচন্দ্রিমার পর্ব বেশি দিন থাকে না। পাকিস্তান যদি দুটো সিরিজ হারে, মতামত আবার ঘুরে যাবে। বাবরের সামনে চ্যালেঞ্জ, 3টি বড় পরীক্ষা। প্রথম পরীক্ষা হল টেস্ট ক্রিকেট। পাকিস্তান টেস্ট দল এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে যেখানে আছে, সেটা তাদের ঐতিহাসিক মানের তুলনায় অনেক নিচে। বাবরকে এই দলটাকে পুনর্গঠন করতে হবে। দ্বিতীয় পরীক্ষা টি20 ওয়ার্ল্ড কাপের পরিকল্পনা। বড় টুর্নামেন্টে পাকিস্তানের পারফরমেন্স সব সময় এক রহস্য। তারা হয় অবিশ্বাস্য খেলে, নয় একদম হতাশ করে।
তৃতীয় এবং সবচেয়ে কঠিন পরীক্ষা ড্রেসিং রুমের রাজনীতি। পাকিস্তানের ড্রেসিং রুম নিয়ে যা শোনা যায় তাতে বোঝা যায় সেখানে গোষ্ঠী আছে, অভিযোগ আছে, ব্যক্তিগত দ্বন্দ্ব আছে। এই পরিবেশে একটা ঐক্যবদ্ধ দল তৈরি করা এটাই বাবরের সবচেয়ে বড় পরীক্ষা। তো শেষমেশ কি দাঁড়ালো? শুরুতে প্রশ্ন করেছিলাম এটা দুর্বলতার স্বীকারোক্তি নাকি সাহসী সিদ্ধান্ত। আমার উত্তর হলো এটা দুটোই। বাবরকে ফিরিয়ে আনাটা পিসিবির একটা স্বীকারোক্তি যে তারা বিকল্প খুঁজে পায়নি, এটা দুর্বলতা। কিন্তু বাবরের ফিরে আসাটা একটা সাহসী পদক্ষেপ, কারণ তিনি জানেন যে এবার ব্যর্থ হলে দ্বিতীয় সুযোগ নেই। পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা কখনো একজন ক্যাপ্টেন ছিল না, সমস্যা হলো স্থিতিশীলতার অভাব। ক্যাপ্টেন বদলানো সহজ, সংস্কৃতি বদলানো কঠিন। বাবর আজম কি সেই সংস্কৃতি বদলাতে পারবেন? এই প্রশ্নের উত্তর মাঠে মিলবে, আর সেই উত্তরটাই নির্ধারণ করবে পাকিস্তান ক্রিকেটের পরবর্তী অধ্যায় কেমন হবে। আপনি কি মনে করেন বাবরের প্রত্যাবর্তন পাকিস্তানকে বদলাবে, নাকি ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে? কমেন্টে জানান। আর এই ধরনের গভীর স্পোর্টস বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে ক্রিকেট এরিনাকে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও মিস করতে না চাইলে বেলটাও চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে।